রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত দুই। গার্ডার তোলার কাজে ত্রুটি দুর্ঘটনার কারণ বলছে ফায়ার সার্ভিস। অপ্রাপ্তবয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি, বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। পুলিশ ও বিআরটিএর উদাসীনতাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ভোক্তা অধিকার সুরক্ষায় করা আইন সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ, এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলছে ক্যাব। সক্ষমতার 10 গুণ বেশি রোগীর চাপের মুখে চট্টগ্রাম মেডিকেল, চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম, চরম দুর্ভোগে শত শত রোগী। এবং রাতের আধারে অবৈধভাবে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা, মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গার্ডার ওঠানোর সময় ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। গার্ডারটি ছিঁড়ে রেল লাইনের উপর পড়ায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে। রোববার দিবাগত রাত 2:45 নির্মাণাধীন মালিবাগ ফ্লাইওভারে ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে উঠানোর সময় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে নিচে থাকা ফ্লাইওভারে কর্মরত ইঞ্জিনিয়ার পলাশ, শাহ সিমেন্ট গ্রুপের ড্রাইভার নুরুন নবী ও নির্মাণ শ্রমিক স্বপন গুরুতর আহত হন। পরে শ্রমিক ও স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তার সাথে বাড়ি খেয়ে গেছে, আগে একটা মাল ছিল আগে, ঠিক আছে, ওই মালের সাথে বাড়ি খাওয়ার পরে খুব রিস্কের কাজ, অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, হয়ে গেছে আর কি। উপরে একটা মাল ছিল, ওই মালটা নিচে পড়ে গেছে। দেখি কি একটা শব্দ পাইলাম, জ্বর তুফানের মতন পড়লো। সাপোর্টিং দেওয়া নাই, সাপোর্টিং থাকলে এটা পড়তে পারতো না। এই রডের টানাটা কাটার সাথে সাথে ওটা পড়ে গেছে, আমি এখানে দাঁড়ানো ছিলাম। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্মাণ শ্রমিক স্বপন। আহত অন্য 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। কেটে যাওয়া পাগুলাকে আমরা ব্লিডিংগুলো সিকিউর করে আমরা আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টে রেফার করেছি। পেশেন্টের আমাদের ইমার্জেন্সি যে প্রবলেমগুলো ছিল তাকে আমরা লাইফ সেভিং আমরা ট্রিটমেন্ট তাকে দিয়েছি। তাকে ব্লাড দিয়ে শুরু করে আমরা অক্সিজেন দিয়েছি। পেশেন্টকে আমরা তাকে রিসিভিং করছি। এখন পেশেন্ট আপনার স্টেবল আছে। গার্ডার উঠানোর কাজে ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের যে গার্ডারটা উপরে ছিল, এই গার্ডারটা সম্ভবত নামানো অথবা সেটিংয়ে কোনো প্রবলেম হয়ে এখানে পড়ে গেছে। আমরা এসে কাউকেই তাদের স্থানে যারা ওয়ার্কার বা যে তমা গ্রুপ এদের কাউকে সহায়তা পায়নি। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে প্রায় 4 ঘন্টা চেষ্টার পর ছিটকে পড়া গার্ডারটি রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, জেনেছিলাম আমরা যে সকাল 7টা থেকে যানবাহন চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল। তো এখনো সেই যানবাহন চলাচল এখানে স্বাভাবিক রয়েছে, কিন্তু যে গার্ডারটি ধসে পড়েছে সেই এলাকাতে উৎসুক মানুষজনের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে গতকাল রাত 1:45টার দিকে এই নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গার্ডার সে ক্রেন থেকে ছিঁড়ে নিচে পড়ে যায় এবং সেই ঘটনায় 3 জন আহত হয়। তো পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় এবং যে বাকি 2 জন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জেনেছি। তো এখন যে গার্ডারটি ধসে পড়েছে সেটি তো আপনি দেখছেন যে সেই গার্ডারটিকে ঘিরে এখানে উৎসুক মানুষজন জড়ো হয়েছেন। সকাল থেকে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটিতে যারা মানুষজন এখানে আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করছিলেন। তো এই মুহূর্তে আমরা যে বাড়তি পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছিল তারাও এখান থেকে চলে গেছেন, ফলে মানুষজনের ভিড়ও এখানে অনেকটাই বেড়েছে। মূলত এখন যারা এখানে আছেন তাদের বেশিরভাগই হচ্ছে আপনার কৌতূহলী মানুষজন। আর সকাল থেকে যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছিলাম যে এই দুর্ঘটনার পরপরই যখন আমরা এখানে আসি, যেই কোম্পানি তমা কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি যারা এই ফ্লাইওভারটি নির্মাণ করছে তাদের কোনো প্রতিনিধিকে কিংবা তাদের কোনো
কর্মকর্তাকে কিন্তু আমরা সকাল থেকে এই পর্যন্ত শুরু করে এখন পর্যন্ত তাদেরকে এখানে আসতে দেখিনি, এবং যে নির্মাণ কাজ সেটিও কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। তো এই অবস্থার মধ্যে চলছে, এবং এলাকার লোকজন যেটি বলছেন যে যেই গার্ডারটি গতকাল রাতে উপর থেকে নিচে পড়ে গেছে, এর আগেও এখানে এরকম বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। এবং আপনি জানেন যে ফ্লাইওভারটি নির্মাণ হচ্ছে এখানে, অর্থাৎ গত রাতে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে আপনার সে মালিবাগ রেলগেট এলাকায়, এবং এখান থেকে একটু সামনে প্রায় 1 কিলোমিটার মতো দূরত্ব। আপনি জানেন যে মালিবাগের যে রাজারবাগ অংশ, সেখানেও কিন্তু এর কয়েক মাস আগে এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল, এবং সেখানে কিন্তু একজন পথচারী নারীও ওই ঘটনায় মারা গিয়েছিলেন। তো এই এলাকার লোকজন যেটি বলছেন যে যারা এই ফ্লাইওভারটি নির্মাণ করছেন তারা এই নির্মাণ কাজটি শুরু করেছেন, কিন্তু তারা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেননি, এমনটাই হচ্ছে এখানে যারা আশপাশের মানুষজন আছেন তাদের অভিযোগ। এবং এখানে জানাই আপনাকে, সেটি হচ্ছে যে এই যেখানে ফ্লাইওভারটি নির্মাণ হচ্ছে এই জায়গাটিতে, অর্থাৎ এই খিলগাঁও রেলগেট এলাকায়, এবং রেলগেটের একেবারে কাছেই কিন্তু আমরা দেখেছি ফুটপাতে মানুষজন বসে নানান ধরনের দোকানও দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু অত্যন্ত অনিরাপদ একটি পরিবেশ এখানে রয়েছে। তো তারপরে এই দুর্ঘটনাটি ঘটেছে, এখন এলাকার লোকজন বলছেন যে দুর্ঘটনাটি ঘটে গেছে, এরপরে যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা এখানে না ঘটে সেজন্য যাতে এই কোম্পানি যারা এই ফ্লাইওভার নির্মাণ করছেন তারা যেন যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন, সেরকম দাবি এলাকার লোকজন জানাচ্ছেন। তো মালিবাগ রেলগেট এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। তামিম। দর্শক, রাজধানী মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। যাচ্ছি পরের সংবাদে। একে তো লাইসেন্স নেই, তার উপর আবার অপ্রাপ্তবয়স্ক। অবিশ্বাস্য হলেও এমন চালকদের হাতেই ঘুরছে দেশের 1/3 যানবাহনের চাকা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই যাত্রী বোঝাই গাড়ি নিয়ে তারা ছুটছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতে বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এজন্য পুলিশ ও বিআরটিএর কর্তাদের উদাসীনতার পাশাপাশি দোষছেন গাড়ির লোভী মালিকদের। রিপোর্ট মাহমুদ রাকিবের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। গত 6-7 বছরে দেশে মোট যানবাহন বেড়েছে 2 গুণেরও বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে এ মুহূর্তে মোট নিবন্ধনকৃত যানবাহন আছে প্রায় 30 লাখ। অথচ এর বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত চালক আছে 20 লাখেরও কম। তাহলে প্রশ্ন আসতেই পারে, বাকি 10 লাখ গাড়ি কারা চালায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তায় অনেক বাসেই চালকের সিটে বসে দিব্যি গাড়ি চালাচ্ছে হেল্পাররা, যাদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। অথচ আইন অনুযায়ী একজন পেশাদার চালকের বয়স হতে হয় কমপক্ষে 20 বছর, থাকতে হয় বৈধ ড্রাইভিং লাইসেন্স, যার কোনোটি না থাকা সত্ত্বেও গাড়ি ভর্তি যাত্রী নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে এসব কিশোর চালকেরা। নাই নাই, জমা দিচ্ছি, চালাই দিচ্ছি, লাইসেন্স নেই, চালাচ্ছে আপনার আমার ওস্তাদে দিয়ে গেছে। লাইসেন্স বর্তমানে নাই, কিন্তু বাড়াইবো, কিছুদিন পর বাড়াইবো। লাইসেন্স মামলা খাওয়া আছে, ডিসি অফিস আছে লাইসেন্স। 6 মাস 1 বছর 2 বছর ডিউটি করতে করতে পরে চালানো শিখে। লেগুনার অবস্থা তো আরো ভয়াবহ। সেখানে শিশুরা স্টিয়ারিং এ বসে যাত্রীদের নিয়ে যাচ্ছে শহরের এই মাথা থেকে ও মাথায়। এসব অপ্রাপ্তবয়স্ক চালকদের অনেকের দাবি, টাকা দিলেই নাকি পাওয়া যায় লাইসেন্স সহ রাস্তায় গাড়ি চালানোর অনুমতিও। 17 বয়স, লাইসেন্স নাই, এমনি চালাই লাইসেন্স ছাড়া। লাইসেন্স তো কোনো ড্রাইভারই নেই। কেমন চালানো না? এই সাথে বলেছি টাকা পয়সা দিয়ে চালাই, আমরা তো চান্দা দিই 600 টাকা দিই। এটা নেতা করে দিই, নেতারা আবার দেয় পুলিশ করে। আমার জন্ম হয়েছে 1998 সালে। লাইসেন্স করছি দালালের মাধ্যমে। লাইসেন্স করতে লাগে মাত্র 1700 টাকা, ওখানে 10,000 টাকা দিয়ে লাইসেন্স করছি। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন আধুনিক আইন না থাকা এবং যাও বা আছে তা যথাযথ প্রয়োগের অভাবকে। এখন যেটা মনে হচ্ছে হয়তো কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে বা আপনার লুকিয়ে হয়তো তারা গাড়িগুলো চালাচ্ছে। বর্তমানে যে আইনটা রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য, একজন 4 মাসের জেল অথবা 500 টাকা জরিমানা, এবং তাও কিন্তু পুরোপুরি দেওয়া হচ্ছে না। আর বিআরটিএ বলছে আগের চেয়ে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার হারও। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে রাস্তায় নেমে মানুষের জীবনের ক্ষতি করবে, এটা আমরা হতে দিব না। প্রস্তাবিত আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানার পরিমাণটা
50,000 টাকা রাখা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে মালিকদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কুমিল্লা সিটি নির্বাচনে এবার ভোট দেবেন 38,000 নতুন ভোটার। কাছে টানতে মরিয়া প্রার্থীরা, নতুন রায় পাল্টে দিতে পারে হিসেব নিকেশ, বলছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো দেশের নৌবাহিনীর বহরে যুক্ত হল দুটি সাবমেরিন। গতকাল সকালে চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটিতে নবযাত্রা ও জয়যাত্রা সাবমেরিন দুটির কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত দুটি সাবমেরিনে নৌবাহিনীর সক্ষমতা বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তিতে কেউ আঘাত হানলে তার সমুচিত জবাব দেবে বাংলাদেশ। এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম থেকে আজহার লিমনের রিপোর্ট। ইশাখান নৌঘাটিতে নোঙর করে আছে নবযাত্রা এবং জয়যাত্রা, যেন ইতিহাস সৃষ্টির এক নতুন যাত্রার অপেক্ষা। রোববার বেলা 12টায় যখন ত্রিমাত্রিক নৌবাহিনীর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গার নৌঘাটিতে উপস্থিত, তখন ট্রাম্পেটের সুর যেন মনে করে দিল সে মাহেন্দ্র খনের। শুরুতেই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারে স্বাগত জানান নৌবাহিনীর চৌকস সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী সাবমেরিনের কমান্ডারদের হাতে তুলে দেন ডুবোযান্ত্রিক দায়িত্ব, উন্মোচন করেন নাম ফলক। প্রতীকী প্রাণ সঞ্চার করা হয় সাবমেরিন দুটিতে। একে একে দৃশ্যপটে হাজির হয় বানৌজা বঙ্গবন্ধু, নেভাল এয়ারফোর্স এবং সোয়াটের চৌকস সদস্যরা। বাহিনীর উদ্দেশ্যে বক্তৃতা প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের দেখানো পথ ধরে নৌবাহিনীকে আধুনিক করার কাজ করে যাচ্ছে সরকার। জানি যে পৃথিবীর মাত্র গুটি কয়েক দেশে সাবমেরিন ব্যবহার করে থাকে, পরিচালনা করে থাকে। বাংলাদেশ আজকে সেই কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যারা আজকে সাবমেরিন পরিচালনা করতে সক্ষম। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশ সহ অবস্থানে বিশ্বাস করে, তবে কেউ সমুদ্র সীমার মধ্যে অবৈধ কর্মকাণ্ড চালালে তা প্রতিহত করারও ঘোষণা দেন তিনি। আমরা কারোর সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি সেই প্রস্তুতি আমাদের সব সময় থাকবে। আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সাথে কেউ যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের দেশপ্রেম, মেধা ও পরিশ্রম দিয়ে এই সাবমেরিন দুটির সর্বোত্তম ব্যবহার আপনারা নিশ্চিত করবেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাবমেরিন দুটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তনশীল বিশ্বে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই বঙ্গোপসাগরে ক্রমেই অর্থনৈতিক এবং সামরিক বিকাশ হচ্ছে। নৌবহরে যুক্ত এই দুটি সাবমেরিন সেই পরিবর্তন এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে যেমন এগিয়ে রাখবে, তেমন এই পদক্ষেপকে সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ নৌবাহিনীর ইশাখান ঘাঁটি থেকে আজহার লিমন, সময় সংবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম। আগামীকাল লক্ষ্মীপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র বিরাজ করছে সাজ রব। পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সফরকালে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, কমলনগর প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল ও লক্ষ্মীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র সহ 10টি প্রকল্পের উদ্বোধন এবং 10টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা প্রণয়ন করেছি। এখানে সাদা পোশাকে থাকবে, গোয়েন্দা নজরদারিতে থাকবে, পাশাপাশি টোটাল স্টেডিয়াম এলাকাটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। দর্শক, কুমিল্লায় অস্ত্র বিস্ফোরক সহ গ্রেফতার ফাঁসির রায়ে দণ্ডিত শেখ আব্দুর রহমানের ছেলে নাবিল সহ 4 জঙ্গির রায় ঘোষণা হবে আজ। এই মুহূর্তে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার রাশেদ লিমন। চলে যাচ্ছি তার কাছে। লিমন,
আজ কিন্তু এই যে শাহেক আব্দুর রহমানের যে ছেলে নাবিল রহমান সহ 4 জনের যে 4 জঙ্গির আজকে এই রায় ঘোষণা হওয়ার কথা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে। আমরা যতটুকু খবর পেয়ে জানতে পেরেছি যে 4টা নাগাদ আসলে যে 4 জন রয়েছে তাদের কিন্তু আসলে এই যে 11টা নাগাদ তাদের কোর্টে তোলার কথা রয়েছে এবং নুরুন্নাহার বেগম শিউলি অতিরিক্ত জেলা ও দায়রা জজের 4র্থ আদালতে এই রায় ঘোষণা করার কথা রয়েছে। এবং যদি আমি একটু পিছনের কথা বলি যে ঠিক 2006 সালের এই 13ই মার্চেই কিন্তু আসলে তাদের গ্রেফতার করা হয় এবং আমরা যতদূর জানি যে সেদিনকে কিন্তু যেমনটি হয়েছিল যে 2006 সালের 13ই মার্চ কুমিল্লা কারাগারের পার্শ্ববর্তী এলাকার বিষ্ণুপুর এলাকায় রওশন ভিলায় কিন্তু অভিযান চালায় পুলিশ এবং সেই অভিযানে কিন্তু বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 2 জেএমবি সদস্যকে আটক করে এবং তাদের দেয়া তথ্য মতোই কিন্তু সেদিনকে শহরের কালিয়াজুরি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয় এবং সেই অভিযানে কিন্তু সেই র্যাবের সঙ্গে জেএমবি সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়, প্রায় কয়েক দফা সংঘর্ষ হয় এবং প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা সেই কয়েক দফায় সংঘর্ষে পুলিশ সংঘর্ষে কিন্তু গুলিবিদ্ধ হয়ে জেএমবির যে বোমা বিস্ফোরক মানে বোমা বিশেষজ্ঞ ছিল শাকিল আহমেদ ওরফে ওমর মোল্লা কিন্তু সে সময় নিহত হয়েছিল এবং ওমর মোল্লা সহ কিন্তু আরো 3 জেএমবি সদস্য অর্থাৎ সেদিন কিন্তু 4 জন জেএমবি সদস্য নিহত হয়েছিল এবং পরে বেশ কিছু শক্তিশালী গ্রেনেড সহ তাদের আটক করা হয় ফাঁসির রায়ে দণ্ডিত শাহেক আব্দুর রহমানের ছেলে নাবিল রহমান সহ আরো 2 জঙ্গি সদস্যকে। এবং এই ঘটনায় কিন্তু 3টি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই 3টি মামলারই রায় আজ ঘোষণা করার কথা রয়েছে এবং যেহেতু আসলে মূল বিষয়গুলো যে নাবিল রহমানের বিষয়টি যে শাহেক আব্দুর রহমানের ছেলে এবং কুমিল্লা শহরে আসলে বিষয়টি অনেক দেশব্যাপী যেহেতু চাঞ্চল্যকর একটি এবং কুমিল্লার মানুষেরও আসলে বিষয়টি আসলে এখনো দাগ কেটে আছে এবং যেহেতু এত দিন পেরিয়ে গেলেও 11 বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এই মামলাটি নিষ্পত্তি হয় না সেই ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেও আমরা কিন্তু দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও কিছুটা ক্ষোভ রয়েছে এবং তারা যেটা জানতে চাচ্ছে তাদের যে দাবিটি যে এই মামলা আসলে এমন একটি রায় তারা চাচ্ছেন যে রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হবে এবং যার মাধ্যমে আসলে যে এই জঙ্গিদের আসলে তারা আসলে বলতে যাচ্ছে টনক নড়ে উঠবে এবং যে ক্ষেত্রে এই জঙ্গিবাদ যে নির্মূলের বিষয়টি ত্বরান্বিত হবে এমনই একটি রায় তারা প্রত্যাশা করছেন। আমরা যেমনটি সরকারি যে আইনজীবী রয়েছেন তার সঙ্গেও কথা বলেছিলাম, তারাও বলেছেন তারাও আশাবাদী এই মামলার একটি দৃষ্টান্তমূলক এমন একটি রায় হবে যাতে একটি দৃষ্টান্ত স্থাপন হবে। তো বেলা 11টা নাগাদ এই মামলাটি এজলাসে ওঠার কথা, পরবর্তীতে আসলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো আমি এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। কুমিল্লায় অস্ত্র বিস্ফোরক সহ গ্রেফতার ফাঁসির রায়ে দণ্ডিত শাহেক আব্দুর রহমানের ছেলে নাবিল সহ 4 জঙ্গির রায় ঘোষণা হবে আজ। আর সেখান থেকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ছিলেন রিপোর্টার রাশেদ লিমন, জানাচ্ছিলেন সবশেষ তথ্য। ভোক্তার অধিকার সুরক্ষায় আইন করা হলেও এখনো বেশিরভাগ মানুষ জানেন না আইনে তাদের অধিকার কিংবা করণীয় সম্পর্কে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি 30% লোক এ ব্যাপারে সচেতন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ভোক্তা অধিকার নিয়ে মামুন আবদুল্লাহর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ভোক্তা অধিকার বলতে একটা আইন আছে, সেই আইনটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমার অত ভালো জানা নাই, কিন্তু ওরা যখন সপ্তাহ পালন করে তখন দেখি যে না, ভোক্তা অধিকার আইন সম্পর্কে একটা দিবস পালন করা হয়। আয়েশা আক্তার চাকরি করেন রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে। প্রশ্ন ছিল একই ভবনে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে। আমাদের ভিতরে ওইরকম সচেতনতা ফিরে আসে না, এখনো সচেতন হওয়া উচিত। সাধারণ ক্রেতা যাতে প্রতারণার শিকার না হন এজন্য 2009 সালে করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে 15ই মার্চ দিবস পালন করা হয়। তারপরও শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর বেশিরভাগ ভোক্তাই জানেন না তার অধিকার ও করণীয় সম্পর্কে। এই আইন সম্পর্কে বিস্তারিত আমরা কিছুই জানি না, সামান্য কিছু ধারণা আছে, পুরোপুরি নেই, এখনো শুনি নেই আর কি, জানিও না। আমি যদি কারো কাছ থেকে শুনি সেটা দেখার চেষ্টা করবো আর কি। শুনেছি যে ভোক্তা অধিকার সংক্রান্ত এই সংক্রান্ত একটা আইন হয়েছে,
কিন্তু আসলে আইনটা সংক্রান্ত আমার পুরোপুরি জানা নেই। তবে বর্তমানে প্রায় 30% মানুষ এর কার্যক্রম সম্পর্কে জানেন বলে দাবি ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকের। ম্যাক্সিমাম 30% লোক জানছে বা 29%। এটা বাড়ানোর চেষ্টা করতেছি আমরা। আগে গণশুনানি বছরে 8টা হইতো, এখন আমরা মাসে 4টা করতেছি, এটা আরো বাড়াবো। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ক্যাবের মতে আইন সম্পর্কে ভোক্তাদের সচেতন করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে অধিদপ্তরের। শুনানি শুধু আপনি এই টিসিবি বিল্ডিং এ 8তলা করলে হবে না, আপনি বাজারে যান, আপনি ভোক্তাদের সাথে কথা বলেন, ভোক্তারা কি সমস্যা আছে সেটা জানেন। এখানে ভোক্তা অধিদপ্তর আমরা যে উদ্দেশ্যে করা হয়েছিল আর কি, সেখানে সেই উদ্দেশ্যটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। ভোক্তাদের সুনির্দিষ্ট অন্তত 8টি অধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অর্থনীতির ভাষায় আমরা যারা টাকা দিয়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করছি তারাই ভোক্তা, অথচ অধিকাংশ লোকই জানি না ভোক্তার অধিকার কি। বিশ্লেষকরা বলছেন ভোক্তার অধিকার সংরক্ষণে একদিকে যেমন এগিয়ে আসতে হবে ভোক্তা অধিদপ্তরকে, অপরদিকে সচেতন হতে হবে আমাদের নিজেদেরকে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রোহিঙ্গা পুনর্বাসনের জন্য নির্ধারিত ঠ্যাঙ্গারচর বসবাসের উপযোগী করতে দরকার নানা উদ্যোগ, নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সক্ষমতার অন্তত 10 গুণ বেশি রোগীর চাপের মুখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত রোগী। প্রতিষ্ঠার পর গত 57 বছরে সক্ষমতা না বাড়লেও রোগী বেড়ে চলেছে। বর্তমানে রোগীদের জন্য নির্ধারিত বেডের যত না রোগী রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি রোগী দেখা যায় হাসপাতালের মেঝেতে। ওয়ার্ডে স্থান না হওয়ায় করিডোর এমনকি সিঁড়ি ঘরে পর্যন্ত রোগী রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লিফট ব্যবহার না করে সিঁড়ি ডিঙ্গিয়ে নিচ থেকে উপরের দিকে উঠতে গেলে পুরোপুরি বিভ্রান্তিতে পড়তে হবে যে কোনো মানুষকে। হাঁটা চলার কোনো পথ নেই বললে চলে। পুরো করিডোর এবং বারান্দা জুড়ে শত শত রোগী শুয়ে আছে। এর মধ্যে গুরুতর জখমের রোগী যেমন রয়েছে তেমনি রয়েছে স্পর্শকাতর নানা রোগে আক্রান্ত রোগীও। রোগীর সংখ্যা অস্বাভাবিক বেশি হয় চিকিৎসকরা পর্যন্ত ভালোভাবে হাঁটাচলা করতে পারছেন না। অনেক বিভাগে ওয়ার্ডের ভিতরে মেঝেতেও জায়গা হচ্ছে না, আমরা করিডোরে রেখেছি। এখানে আমাদের স্থানের একটা বিরাট অভাব আছে। বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসার জন্য 1960 সালে প্রতিষ্ঠা করা হয় 120 শয্যার এই হাসপাতাল। প্রাথমিকভাবে মাত্র 3টি বিভাগ থাকলেও বর্তমানে 40টি আন্তঃবিভাগের পাশাপাশি রয়েছে 14টি বহির্বিভাগ। আর 1.5 দশক আগে এটি শয্যার সংখ্যা বাড়িয়ে 500 করা হয়। রোগীর বিপরীতে চিকিৎসক এবং নার্সের সংখ্যা কম হয় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। খালি সকালবেলা এসে ওষুধ দিয়ে যায় আর চলে যায়। এই দূর রাতে 9টা বাজে রোগীটা আনছি, এখন পর্যন্ত একটা ডাক্তারের দৌড়েও দেখলো না এবং কি একটা ওষুধ লিখেও দিল না, কোন ওষুধ না খাওয়াবো বাকি। এই ফাইলটা নিয়ে আমি 5 তলা 5 বার গেছি, 4 তলা 4 বার আসছি, কিন্তু আমার রিলিজ পেপারটা পাইতেছি না, ডাক্তারের সাথে দেখা করতে পারতেছি না। হাসপাতালের বিশেষ করে হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিক্স এবং নিউরোসার্জারির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোর অবস্থা আরো শোচনীয়। আমার ক্যাপাসিটি হচ্ছে যে 3 জন, আমি ম্যানেজ করতেছি 10 জন, সুতরাং 3 গুণ চাপ তো আমার জন্য আনবেয়ারেবল। নগরীর চকবাজার এলাকায় 25 একর জায়গার উপর গড়ে ওঠা হাসপাতালটির 6তলা ভবনটি নির্মাণ করা হয় 1969 সালে। এরপর নতুন করে আর কোনো ভবন হয়নি। দিনে গড়ে 5000 হিসেবে বছরে অন্তত 20 লাখ রোগী চিকিৎসা সেবা নিচ্ছে এই হাসপাতালে। বৃহত্তর চট্টগ্রামের অন্তত 2.5 কোটি রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতাল হলো এটি। প্রতিষ্ঠার পর থেকে এখানে রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়েনি রোগী সামাল দেওয়ার সক্ষমতা, যে কারণে প্রকৃত বেড়ের চেয়ে অন্তত 5 গুণ রোগী থাকছে মাটিতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উন্নয়ন আর অগ্রগতির প্রত্যাশায় কুমিল্লা সিটি নির্বাচনে এবার ভোট দেবেন 38,000 নতুন ভোটার। বিশ্লেষকরা বলছেন এই তরুণ প্রজন্মের ভোটেই শেষ মুহূর্তে পাল্টে যেতে পারে জয় পরাজয়ের সব হিসেব নিকেশ। বিষয়টি মাথায় রেখেই নতুন ভোটারদের কাছে টানতে মরিয়া প্রধান 2 মেয়র প্রার্থী। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের শহর কুমিল্লা। প্রাচীন এই শহরে দীর্ঘকাল ধরে বসবাস বিভিন্ন ধর্মবর্ণ ও শ্রেণী পেশার মানুষের। সময়ের ফেরে আবারও ভোট এসেছে নগরে। প্রতীক বরাদ্দের পরেই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠবে চারদিক। এবারের সিটি নির্বাচনে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার 2,07,384 জন। এর মধ্যেই নতুন ভোটার রয়েছে প্রায় 38,000। এই নতুন ভোটারদের সিংহভাগই তরুণ প্রজন্মের। জীবনে প্রথমবার ভোট দেওয়ার অনুভূতিই অন্যরকম। তাই জনপ্রতিনিধি হয়ে যিনি একটি সুন্দর আগামীর পথ বিনির্মাণ করবেন এমন একজন প্রার্থীকেই
ভোট দিতে চান তরুণরা। প্রথম আমি একটা বড় গুরুত্বপূর্ণ ডিসিশনে আমি আমার মতামত প্রকাশ করতে হবে, সেটা আসলে অনেক ডিফারেন্ট একটা অনুভূতি। এমন প্রার্থীকে আমি যাচাই করব যারা কুমিল্লা শহরকে নিয়ে চিন্তা করবে। একটা সুষ্ঠু নির্বাচন হোক, নিজের ভোটটা নিজে সুষ্ঠু হয়ে দিতে পারি একজন যোগ্য প্রার্থীকে। এই নির্বাচনে নতুন ভোটাররা ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি নিঃসন্দেহে সত্য যে এই ভোটারদের রুচি পছন্দ, তারা কি পছন্দ করেন কি করে না, এই জায়গাটি অনেক বেশি তীক্ষ্ণ। এই ৩৮,০০০ ভোটার, এই নতুন ভোটার এবারের নির্বাচনের অনেক বড় নিয়ামক, এবং এরাই নির্ধারণ করবে আসলে কে প্রার্থী বিজয়ী হবেন, কে তাদের পছন্দের প্রার্থী। তরুণদের ভোট ঝুলিতে ভরে নির্বাচনের বৈতরণী পার হতে কাউন্সিলরদের পাশাপাশি ছক কষছেন প্রধান দুই মেয়র প্রার্থীও। নতুন জেনারেশন তারা তো দেখছে, গত 5 বছর তারা দেখছে কুমিল্লার নতুন সিটি কর্পোরেশন হওয়ার পর কি হয়েছে আর 5 বছর কি হয়েছে, এইসব রাস্তাঘাট ছিল না। আমি এটা ডেভেলপ করার চেষ্টা করছি, সুতরাং দেখে তারা তাদের ভোট মূল্যায়ন করবে মনে করি। আসলে আমি তো কুমিল্লারই মেয়ে, যারা নতুন ভোটার ওরা আমাকে চেনে, শহরে আমাকে দেখে, ওদের এই ডিসিশনটা, ওরা যথেষ্ট শিক্ষিত সচেতন, ওরা আশা করি তাদের সঠিক ডিসিশনটাই নিতে পারবে। শুধু প্রতিশ্রুতির বাণী নয়, নতুনদের ভোট পেতে প্রার্থীদের যোগ্যতাও বিবেচ্য হয়ে উঠবে বলে মনে করেন অনেকেই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে পুনর্বাসনের প্রস্তাবের পরপরই চরটিতে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন ওঠে। জনমানবহীন চরটি মানুষের বসবাসের উপযোগী করতে বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ না দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানোকেই গুরুত্ব দেওয়া উচিত। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় প্রায় 1 যুগ আগে জেগে ওঠে একটি চর। স্থানীয়দের কাছে এটি পরিচিত ঠ্যাঙ্গার চর নামে। রোহিঙ্গা শরণার্থীদের এই চরে পুনর্বাসনের সিদ্ধান্তের পরপরই এখানে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েক বছরে পূর্ব ও দক্ষিণ দিকে বৃদ্ধি পেয়েছে ঠ্যাঙ্গার চরের আকার, কিন্তু উত্তর পশ্চিম পাশে অব্যাহত রয়েছে ভাঙন। বাতান্য আছে, মহিষ গরু আছে, দালিয়াহারি গাছ গছোয়া কাটে, ওই লার্কিয়ালারা গাছ টাছ কাটে, এরা আর আইয়ে যায়। এখানে স্থানীয়ভাবে কে থাকে না। একটা পুলিশ স্টেশন, একটা কোস্ট গার্ড স্টেশন, একটা হেলথ কমপ্লেক্স, এগুলি করে দিলে তারা সেফলি এখানে থাকবে। ঠ্যাঙ্গারচরকে বসবাসের উপযোগী করতে এর চারপাশে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক নির্মাণের দাবি জানালেন এই চরে যাতায়াতকারী জেলেরা। এখানে থাকতে হইলে আমরা বেড়িবাঁধ করতে হবে, তারপর যদি মানুষের যাতায়াতের চলাইয়ের ব্যবস্থা করতে হবে। কোনো সময় এত ইঞ্জিন নষ্ট হয়ে যাবে বাঁচতে পারি, বা সুবিধা অসুবিধা চরের লোক বাজম, তাহলে ওরা যদি কোনো ক্ষয়ক্ষতি না করে। ঠ্যাঙ্গারচর বসবাসের উপযোগী করতে বনায়ন করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা দরকার। তারা যেন সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে না পারে, সেই জন্য একটু আইসোলেটেড এলাকা হলে ভালো হয়। আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী, কোস্টগার্ড এদেরও সে এলাকায় তাদেরকে রাখার একটা ব্যবস্থা থাকা প্রয়োজন। 2011 সাল থেকে 4800 একর প্লান্টেশন করেছি, আর ঠ্যাঙ্গারচরের টোটাল এরিয়া আপনার 10,000 একরের কাছাকাছি হবে। এদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিতেই গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। সেখানে স্থায়ীভাবে তারা একবার যদি বসতি গ্রহণ করেন, সেখান থেকে উৎখাত করতে গেলে তারা ভবিষ্যতে তারা নানা ধরনের সমস্যার সৃষ্টি করবে। স্থানীয় লোকদের সাথে তাদের একটা ক্ল্যাশ হয়ে যেতে পারে যে কোনো সময়। যে অঞ্চলকে থেকে তাদের উৎখাত করা হয়েছে অত্যাচার নিপীড়নের মাধ্যমে, সে অঞ্চলে তাদের পুনর্বাসন করতে হবে। সেই পুনর্বাসনটা এখন ফোকাস হওয়া উচিত। হাতিয়া থেকে 20 কিলোমিটার দূরে ঠ্যাঙ্গারচরের জমির পরিমাণ 10,000 একর। এর মধ্যে 500 একর ভূমি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দের প্রস্তাব দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। সময় সংবাদ, নোয়াখালী। রাতের আধারে অবৈধ ঘোপ জাল দিয়ে সমুদ্র নদীর মোহনায় প্রতিদিন কোটি কোটি ইলিশের পোনা নিধন করছে বেশ কিছু অসাধু জেলে। শুধু ইলিশ নয়, অবৈধ জালে মারা পড়ছে কয়েকশো প্রজাতির বিভিন্ন মাছের পোনা। অবৈধ কার্যক্রমের কারণে ইলিশ বাড়ানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির সার্বিক সফলতা নিয়ে সন্দিহান সচেতন মহল। এসএম সিফাতের ছবি, এম এ আজিমের রিপোর্ট। বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা, বরগুনার প্রধান দুটি নদী সমুদ্রের সাথে মিলেছে এখানে।
দুটি মোহনার মাঝের এ চরটিতে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা জুড়ে পুঁতে রাখা হয়েছে গাছের খুঁটি। গভীর রাতে জোয়ারের পানিতে চরটি প্লাবিত হলে ঘোপ নামের সূক্ষ্ম ফাঁসের জাল বেঁধে দেওয়া হয় খুঁটির সাথে। জোয়ারের পানি নেমে গেলে বিভিন্ন মাছের সাথে সূক্ষ্ম ফাঁসের এ জালে ধরা পড়ে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা। ভোরের আলো ফোটার আগেই গোপনে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের ইলিশ ও বিভিন্ন মাছের পোনা বিক্রি করা হয় রুইতার খাল, পদ্মা সহ বেশ কিছু অবৈধ মাছের বাজারে। আর সবকিছু জেনে বুঝেও পেটের তাগিদে এসব অবৈধ কাজ করছেন বলে দাবি জড়িতদের। ইলিশ মাছের বাচ্চা, এরপর ওই বড়টা, এরপর পোমা, তো পেটের টানে ধরি। জোয়ারের সাথে যে আসে তখন যত মাছ আসে সবই আটকা পড়ে, চর শুকিয়ে গেলে ওটা মাটিতে বাইজে মারা যায়। পেট যখন না বাঁচে তখন কোনো মানুষ চুরি করে ডাকাতি করে বদমাশি করে রিজিকের জন্য। এটা আমরা ইচ্ছে করে কেউ ধরিও না, আর ওটার প্রতি আমরা যে ওইটা নষ্ট করবো এরকম আমাদের কারো ইচ্ছেও নাই। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ গভীর পানির মাছ হলেও পোনা অবস্থায় এরা নদী ও উপকূলের উদ্ভিদকণা খাওয়ার জন্য মোহনায় অবস্থান করে। সচেতন মহল বলছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই হুমকিতে পড়ছে ইলিশ সম্পদ। ছোট ইলিশটা তার বৃদ্ধিপ্রাপ্তির জন্য বিভিন্ন রকম পুষ্টি সমৃদ্ধ খাবার পেয়ে থাকে, এই জন্যই মূলত তারা নদীর উপকূলীয় অঞ্চলে বসবাস করে। ধূপজালটা দিয়ে তার মাছ মেরে ফেলতেছে, যাতে আমাদের এর পরবর্তীতে ইলিশের আর অস্তিত্ব থাকবে না। জেলা প্রশাসক আশ্বাস দেন উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অবৈধ কারেন্ট জাল বা অন্যান্য যে জালগুলো আছে সেগুলো অপসারণ করে এদেরকে আইনের আওতায় এনে যেন জাটকা নিধন করতে তারা না পারে, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ডিম ছাড়ার জন্য মা ইলিশ সমুদ্রের লবণ পানি থেকে উঠে নদীর মিঠা পানিতে আসে। ইলিশ পোনাগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হলে গভীর সমুদ্রে চলে যায়, কিন্তু অবৈধ এ ঘোপ জালের ফলে পোনাগুলো আর সমুদ্রে ফিরতে পারে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর, তুরস্ক নেদারল্যান্ডস সুসম্পর্ক নষ্ট করায় ডাচদের চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে নেদারল্যান্ডসকে আন্তর্জাতিক কূটনীতি শেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার নেদারল্যান্ডসের রটারডামে তুর্কিদের পূর্ব নির্ধারিত প্রচার সমাবেশে তুরস্কের 2 জন মন্ত্রীকে অংশ নিতে না দেয়া এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে সেদেশে ঢুকতে না দেয়ায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। তুর্কি প্রেসিডেন্টের এমন বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনের কয়েকদিন আগে এমন রাজনৈতিক সমাবেশ অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি মনে করা হওয়ায় তা বাতিল করা হয়েছে বলে ডাচ সরকারের পক্ষ থেকে জানানো হয়। এদিকে এই ঘটনায় ডাচ সরকার ক্ষমা না চাইলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ইথিওপিয়ায় একটি ময়লার স্তূপ ধসে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ঘটনায় নিখোঁজ রয়েছেন বহু মানুষ। শনিবার রাতে রাজধানীর আদ্দিস আবাবার কোশে এলাকায় বিশালাকার ওই ময়লার স্তূপ ধসে পড়ে। এতে মুহূর্তেই চাপা পড়ে অন্তত 30টি অস্থায়ী বসতঘর। তাৎক্ষণিক অভিযান চালিয়ে 37 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীর মতে ঘটনার সময় ওই স্থানে অন্তত 150 মানুষ ছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন রাজধানীর মেয়র দিরিবা কুমা। ওই এলাকাটি প্রায় 50 বছর ধরে রাজধানীর মূল আস্থাকোণ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ইউরোপীয় ফুটবলের খবর, চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় পারফরমেন্স লা লিগায় নিয়ে আসতে পারল না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রেলিগেশনের শঙ্কায় থাকা দেপোর্তিভো লা করুনার কাছে 2-1 গোলে হেরেছে কাতালানরা। এই হারে লা লিগার শিরোপা জয়ের পথটা আরো কঠিন করে তুলল লুই এনরিকের দল। এদিকে এফএ কাপে বিশাল জয় পেয়েছে টটেনহ্যাম। ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে মিলওয়ালকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পাররা। এদিকে রিয়াল বেটিসকে 2-1 গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। In order to remain top at the end of
3 রাত আগে আর পরের দুটি ঘটনায় এতটা অমিল। ক্যাম্প নুয়ে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেদিনের মহানায়কোচিত বার্সেলোনা এস্তাদিও মিউনিসিপাল ডি রোজারিওতে নিজেদের যেন একেবারেই ভুলে গেল। কাতালানদের ফুটবল অনুরাগীদের কাছে আগের রাতের পূর্ণ চাঁদ এদিন এলো বিষাদ হয়ে। লা লিগায় অবনমন ঠেকাতে বেপরোয়া দেপোর্তিভো লা করুনার কাছে ধরাশয়ী হলো লুই এনরিকের দল। যদিও দেপোর্তিভোর হয়ে 40 মিনিটে জোসেলুর গোলের পরও এমন অঘটনের কথা ভাবেননি কেউই। পিএসজির বিপক্ষে প্রত্যাবর্তনের স্মরণীয় গল্পের রেশ এখনো যে মোহিত করে রেখেছে ফুটবল বিশ্বকে। আর দ্বিতীয়ার্ধে শুরুর বাঁশি বাজার পরই সুয়ারেজের সমতাসূচক গোলে আবারও শুরু শেষের নাটকের অপেক্ষা। কিন্তু 74 মিনিটে দেপোর্তিভোর হয়ে আলেজান্দ্রোর গোলের পর আর ফিরতেই পারল না মেসিরা। শেষ দিকে গোলরক্ষক স্টেইগেনের নৈপুণ্যে আরো বড় ব্যবধানে হারের শঙ্কামুক্ত হয় কাতালানরা। ম্যাচ শেষে হয়তো পিএসজির বিপক্ষে ম্যাচের ম্যাজিক ম্যান নেইমারকে মিস করে ফিরলেন কোচ লুই এনরিকে। এদিকে হোয়াইট হার্ট লেনে গোল উৎসব যে এরিকসেনের গোলের 10 মিনিট পর আর দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের জোড়া গোল পূর্ণ করেন হুং বিন সন। মাঝে ডেল অ্যালি ও জ্যানসেনের গোলে লিড গিয়ে দাঁড়ায় 5-0-তে। তবে রাতটা যে দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের পুষে রাখা ইচ্ছেটা অপূর্ণ রাখেননি হুং বিন সন। শেষ বাঁশি বাজার আগে গোল করে দলকে জেতান 6-0 গোলের বড় ব্যবধানে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত 2। গার্ডার তোলার কাজে ত্রুটি দুর্ঘটনার কারণ বলছে ফায়ার সার্ভিস। অপ্রাপ্তবয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি, বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। পুলিশ ও বিআরটিএর উদাসীনতাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ভোক্তা অধিকার সুরক্ষায় করা আইন সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ, এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলছে ক্যাব। সক্ষমতার 10 গুণ বেশি রোগীর চাপের মুখে চট্টগ্রাম মেডিকেল। চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম, চরম দুর্ভোগে শত শত রোগী। এবং রাতের আঁধারে অবৈধভাবে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা, মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।